আমি সব ভাষায় কথা বলতে পারি। আমি চায়না ভাষায় কথা বলতে পারি, শোনাবো দিদি? চুংটাং ফুংফাং টুংটাং। দিদি আমি সাঁওতালি ভাষায় কথা বলতে পারি, তালাইটা মালাইটা গড়গড়াই দে। দিদি আমি জাপানি ভাষায় কথা বলতে পারি, উং আং টুংটাং। দিদি আমি ইংলিশও জানি। আমি জানি অবশ্য দিদি, আজকাল সবাই ইংলিশ জানে। দিদি আমি ভালো কবিতা লিখতে পারি, জানেন? শোনাবো কবিতা? বিড়াল ডাকে ম্যাও ম্যাও, কাক ডাকে কা কা, সাপ ডাকে ফস ফস, ছাগল ডাকে ব্যাঁ ব্যাঁ। দিদি আরো একটা কবিতা শোনাবো? তুমি যাবে সাইকেলে, আমি যাবো হেঁটে, তোমার আমার দেখা হবে ঢপবাজের মাঠে। হ্যাঁ দিদি, কবিতা আমি আমার প্রচুর বইও বেরিয়েছিল, কিন্তু সেই বইগুলো সবই তো চালাকি দিদি, সেইভাবে প্রকাশ হতে দিল না, জানেন দিদি? একটা লক্ষ্য ছিল, সেই একই সবার যেটা থাকে, আমি রাজনীতিতে আসবো। তো দিদি বিশ্বাস করবে না, আমি তারপর রাজনীতিতে চলে এলাম। রাজনীতিতে আসার আমার একটাই লক্ষ্য ছিল, যে উবুকেলা করে দেশটাকে গিলে ধুলিস্যাৎ করে দেবো ভবিষ্যতের স্বপ্ন। যার যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছেন, আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি। আজ যিনি একদিন ছিল নাকি নারীদের মোটিভেশনাল প্রেরণা, যিনি একদিন ছিল নাকি নারীদের মোটিভেশনাল প্রেরণা, ভোটের টিকিট পেয়েওনি, বদলে গেল রচনা। তাও সত্য। এখানে নারীরা এতই পরিশ্রমী হয় যে 10 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে তারা রাতারাতি 10 কোটি টাকার মালিক হয়ে যায়। প্রত্যেক সংসারই নাকি নারীদের স্বামীদের অত্যাচার, শ্বশুরবাড়ির অত্যাচার, মানে নারীরা এতটাই ভালো যে তাদেরকে সংসার থেকে বেরিয়ে যেতে হয়। ঠিক বলেছে। সব নারীরা নির্যাতিতা, দিদি নাম্বার 1-এ গেলে। সব নারীরা নির্যাতিতা, দিদি নাম্বার 1-এ গেলে। হাজার সংসারে আগুন এরা দেখো নিজেরাই দিয়েছে ঠেলে। পুরুষরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তাদের সংসার চালাতে দম ফেটে যাচ্ছে, মাসের শেষে 2 টাকা জমাতে তাদের কষ্ট হয়। আর এরা দেখুন সবাই 10 টাকা 5 টাকা নিয়ে এখন বিশাল বিশাল বাড়ি গাড়ির মালিক, ভাবতেই অবাক লাগে। তো আসো সেই সব তথ্যেরই আজকে, মানে সেই সব রহস্যের পর্দা ফাঁস করবো, তাই চলে এসেছি আজকে নতুন করে আমি দিদি নাম্বার 1-এ। তো ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না, শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। নমস্কার দিদি, আমি রূপালী। কি আর বলবো দিদি, আমি রোজ কষ্ট করে 40 কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম। দিদি আমি একটা প্রত্যন্ত গ্রামে থাকি, আর আমার সংসারে খুব অভাব দিদি, কিন্তু পড়াশোনা আমার ভীষণ ইচ্ছে ছিল। আর এদিকে দেখুন বাড়ির লোক পড়াতে চায় না, কি করব বলুন? কিন্তু তবুও আমার পড়ার ইচ্ছে। দিদি বিশ্বাস করবেন না, আমি মাধ্যমিক দিয়েছি কত কষ্ট করে, সারাদিন না খেয়ে, সারাদিন না পড়াশোনা করে। সেই জন্যই তো দিদি আমি মাধ্যমিকে 3টে সাবজেক্টে ব্যাক পেয়ে পাশ করেছি। তারপর দিদি কি আর বলবো, বাবার পড়াতে পারলো না, অভাবের সংসার তো, সেই জন্য কি করলো না, বাবা আমায় অল্প বয়সে বিয়ে দিয়ে দিল। তারপর সেখানে গিয়ে ভাবলাম যাক দুমুঠো দুবেলা খেতে তো পাবো। কি আর বলবো দিদি, সেখানে গিয়ে আর এক অত্যাচারের শিকার হলাম। দিদি শ্বশুর বাড়িতে সারাদিন শ্বশুর শাশুড়ি স্বামী অকথ্য অত্যাচার চালাতো আমার ওপর। তারপর দিদি আমি জানতাম না যে আমার স্বামী মদ খায়। ফুলেশ্বর রাতে দিদি সে কি অত্যাচার, কি অত্যাচার সে আর বলে বোঝাতে পারবো না। দিদি আপনাকে বলছি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ফুলেশ্বর রাতে আমার বাবার দেয়া খাটটা এত অত্যাচার করে যে খাটটাকেই ভেঙে দিল। তারপর দিদি আমি সারাদিন শুধু বাড়ির পরিশ্রমই করে যেতাম। বিশ্বাস করুন, কেঁদে কেঁদে আমার চোখটা পুরো সাহারা মরুভূমি হয়ে গেছে। তাই আজ আপনাকে দেখাতে পারবো না যে আমার চোখের জল দিদি। দিদি আমার কত কষ্ট জানেন, হাজার চোখে জল বেরোয় না। তো দিদি তারপর আর কি দুঃখের কথা বলবো, গ্রামের 5টা বউয়েরা আমার অত্যাচার সহ্য করতে না পেরে আমাকে বললো তুমি একদিন গ্রামের প্রধানের কাছে যাও। দিদি ভয়ও লাগছিল, সে কি বলবো, যদি তাড়িয়ে দেয়, কারণ শ্বশুরবাড়ির আশ্রয়টাই আমার সব থেকে জরুরি ছিল। তাই দিদি তাদের কথা শুনে আমি চলেও গেলাম প্রধানের কাছে। প্রধানকে সব কিছু বললাম, প্রধান সব কিছু শুনলো। শোনার পরে আমাকে বললো তোর ফোন নাম্বারটা দিয়ে যা। দিদি আমি ফোন নাম্বারটা দিলাম। তা আমি বললাম কি উপায় হবে? তখন প্রধান আমাকে বললো তুমি পিঠে বানাতে পারো? আমি বললাম হ্যাঁ। বললো রোজ রাত 12টায় এসে আমাকে পিঠে খাইয়ে যাবে। তো দিদি কি বলবো, তারপর আমি রোজ রাতে তাকে পিঠে করে খাওয়াতাম। কিন্তু সেখানে গিয়ে কি হতো দিদি, সেটা তো এত কথা আমি বলতে পারবো না সবার সামনে, সেটা আপনি বুঝে নিন। সেখান থেকে দিদি একটা জিনিস হচ্ছিল, আমার টাকাও আসছিল, আমার নিজেরটাও চলে যাচ্ছিল। কিন্তু তারপর দিদি সেই কাজটা আমি ছেড়ে দিলাম। কারণ ছেড়ে দিলাম এই কারণে, পরে ভাবলাম টাকার জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাসা। তারপর দিদি সেই কাজটাও আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমার কিছু বান্ধবী ছিল, তারা হাতের কাজ করতো, মানে ওই কাপড়ের পার বসাতো, তো তাদের সঙ্গে জয়েন হলাম। দিয়ে যাই হোক দিদি, এখন সংসারটা মোটামুটি চলে। তো দিদি এখন কিন্তু আমার আর অসুবিধা নেই দিদি। এখন আমি একখানা বাড়ি করেছি, একটা জায়গা কিনেছি, ছেলের নামে 10 লাখ টাকা করে দিয়েছি দিদি। দিদি কি বলবো, এখন আমার স্বামী এত ভালোবাসে যে আমাকে ছাড়া সে কিছুই চিনতে পারে না। আর দিদি যে শাশুড়ি আমাকে এতদিন অত্যাচার করতো, সেই শাশুড়ি কি ভালোবাসে, কারণ এখন সংসারে আমার দ্বারাই চলে। তো দিদি আমি ভাবতে পারিনি যে এত দুঃখের পরেও আমার জীবনে সুখ নেমে আসবে। আজ দিদি সত্যি আমি ভীষণ খুশি এবং খুব আনন্দে আছি। তাই আমি আমার এই দুঃখটা দিদি নাম্বার 1-এ শোনাতে পেরে আরও খুশি হয়েছি। সবাই যাতে আমার মতো লড়াই করে 10 টাকা থেকে 10 কোটি টাকার মালিক হতে পারে। নমস্কার দিদি, আমার নাম অপয়া মাঝি, আমি আসছি সুদূর বাংলাদেশ থেকে। দিদি আপনাকে কি আর বলবো দিদি, স্বামী শ্বশুরবাড়ি
অত্যাচার অত্যাচার অত্যাচার, সারা দিন রাত চলতো আমার অত্যাচার, খেতে তো দিতই না। আর আমার বয়স 13 বছর ছিল, সেই বয়সে আমার বাবা মা বিয়ে দিয়ে দেয়। কি করবো দিদি, অভাবের জ্বালা বাবা রাখতে পারেনি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে ভাবলাম একটু শান্তিতে থাকবো, সেটাও দিল না দিদি। তারপর দিদি এরকম অত্যাচার সহ্য করতে করতে ভগবান আমার একটা ছেলে জন্ম দিল, মানে আমার একটা ছেলে হলো দিদি। তাতেও দেখি এরা শান্তি নয়, এরা সেই অত্যাচার করতেই থাকে করতেই থাকে। কি করবো, একদিন সেই ছেলে নিয়ে আমি মুম্বাই শহরে চলে এলাম। নেওয়ার পরে দিদি ছেলেকে আড়াল করে দিলাম। আড়াল করার পরে আমি দেখলাম কিছু তো একটা করতে হবে, এটা সেটা। দিদি আমি প্রচুর ডিগ্রি নিয়েছি, বিশ্বাস করবেন না, পৃথিবীর যা কিছু আছে সব কোর্স আমি করেছি। আমি গ্র্যাজুয়েশন করেছি, MA করেছি, PhD করেছি, সমস্ত কিছু করেছি জানেন দিদি। আমি সব ভাষায় কথা বলতে পারি। আমি চায়না ভাষায় কথা বলতে পারি, শোনাবো দিদি? চুংটাং ফুংফাং টুংটাং। দিদি আমি সাঁওতালি ভাষায় কথা বলতে পারি, তালাইটা মালাইটা গড়গড়াই দে। দিদি আমি জাপানি ভাষায় কথা বলতে পারি, উং আং টুংটাং। দিদি আমি ইংলিশও জানি। আমি জানি অবশ্য দিদি, আজকাল সবাই ইংলিশ জানে। দিদি আমি ভালো কবিতা লিখতে পারি, জানেন? শোনাবো কবিতা? বিড়াল ডাকে ম্যাও ম্যাও, কাক ডাকে কাকা, সাপ ডাকে ফস ফস, ছাগল ডাকে ব্যাঁ ব্যাঁ। দিদি আরো একটা কবিতা শোনাবো? তুমি যাবে সাইকেলে, আমি যাবো হেঁটে, তোমার আমার দেখা হবে ঢপবাজের মাঠে। হ্যাঁ দিদি, কবিতা আমি আমার প্রচুর বইও বেরিয়েছিল, কিন্তু সেই বইগুলো সবই তো চালাকি দিদি, সেইভাবে প্রকাশ হতে দিল না জানেন দিদি। একটা লক্ষ্য ছিল, সেই একই সবার যেটা থাকে, আমি রাজনীতিতে আসবো। তো দিদি বিশ্বাস করবে না, আমি তারপর রাজনীতিতে চলে এলাম। রাজনীতিতে আসার আমার একটাই লক্ষ্য ছিল, যে উবুকেলা করে দেশটাকে গিলে ধুলিস্যাৎ করে দেবো, ভবিষ্যতের স্বপ্ন, এটাই আমার ছিল দিদি। তো যাই হোক, আমি সুযোগে পেয়ে গেলাম। এখন দেশটাকে পুরো শেষ করে আর কিছুটা অংশ বাকি আছে, ওটা শেষ করে দিয়ে আমি বিদেশে পালিয়ে যাবো ভাবছি ছেলেকে নিয়ে। কারণ দেশের উন্নয়ন তো অনেক করলাম, দেশ তো অনেক দেখলাম, এবার নিজের উন্নয়নের কথা ভাবি, কারণ বয়স তো একটা হচ্ছে দিদি, তাই আর কি। ঠিক আছে দিদি, নমস্কার। তো বন্ধুরা, ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হচ্ছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার দিদি, আমার নাম খুবসুরত। দিদি আমার পরিবারে এত অভাব ছিল, কিন্তু দিদি আমার একটা স্বপ্ন ছিল যে আমি সিনেমার নায়িকা হব। তো দিদি এইভাবে গরিবের সাথে লড়াই করতে করতে স্বপ্নটা আমি দেখে চলি, কিন্তু দিদি আমি সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু ছাড়িনি। এইভাবে চলতে থাকলো আমার দিনগুলো দিদি। তারপর দিদি আমি বয়ফ্রেন্ড, আসলে আমি তো দেখতে খুব সুন্দরী ছিলাম দিদি, আর চেহারাও পুরো নায়িকাদের মতনই ছিল, সেই দেখে আমার একটা বয়ফ্রেন্ডও জুটে যায় দিদি। সেই বয়ফ্রেন্ড আমাকে একটা দামি মোবাইল কিনে দেয়। সেই মোবাইল দিয়ে আমি ইনস্টাগ্রাম, ফেসবুক সব রিলস বানাতাম। তো আমার মা বলতো, তোর বাড়িতে অভাব আর তুই এসব করছিস? আমি বললাম, মা দেখবে না, এখান থেকেই কোটিপতি হওয়া যায়। তারপর দিদি কি বলবো, একদিন হঠাৎ করে অডিশন দিতে দিতে হঠাৎ করে দেখি একটা সিনেমায় চান্স পেয়ে গেলাম। তারপর দিদি কিছু সিনেমাও আমি করেছি। সেই সিনেমা করার পর দেখলাম শুধু নামই পেলাম, অর্থ যেটুকু পেলাম সেটুকু তো আমার ঠিকমতো সংসারও চলে না। তাই কি করব, অল্টারনেটিভ কিছু ভাবছিলাম জানেন দিদি। তারপরে হঠাৎ করে আমাকে ভোটের টিকিট দেওয়া হলো, মানে আমি রাজনীতিতে যাওয়ার সুযোগ পেলাম। তারপর দিদি আমাকে কি করলো, ভোটে প্রার্থী করে দিল। ব্যাস, আমার এই নায়িকা রূপ দেখে, সিনেমা করি দেখে দিদি আমাকে সবাই জিতিয়েও দিল। তারপর কি করব দিদি, কে আর যাবে সেই জায়গা বলুন? অত গন্ড গ্রামে যাওয়া সম্ভব? তবুও মাঝে মাঝে একবার করেই চাপে পড়ে যেতে হতো। তারপর দিদি বললে বিশ্বাস করবেন না, রাজনীতি করতে লাগলাম। সিনেমা না দিদি, সিনেমার কি বলবো, সিনেমা তো আর সেরকমভাবে দেখুন সিনেমা তো চলেও না, আর সিনেমা তো কেউ নেয় না। তাই ভাগ্যে রাজনীতি প্রফেশনটাকে বেঁচেছিলাম, তা নাহলে হয়তো দুবেলা দুমুঠো ঠিক করে খেতেই পেতাম না। যে কটা পয়সা করেছিলাম দিদি, সব কটাই তো চলে গেছে। তারপর দিদি অনেকে বলে নাকি আমার গলাটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো। হ্যাঁ অনেকে বলে দিদি, সেটা তো আর আমি বলছি না। তো দিদি শোনাবো নাকি একটু গান? মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলে তুলে রাঙা পায়েতে। দিদি কি করবো, কালকে সারা রাত ফাংশন ছিল জানেন, গলাটা ধরে গেছে। অন্যবার আপনাকে শুনিয়ে দেবো দিদি, পরের বার যখন আসবো একদম কথা দিলাম দিদি, আপনাকে শুনিয়ে দেবো গানটা, আপনার কোনো চিন্তা নেই। তারপর দিদি এখন আমি দামি গাড়িতে চাপি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। না ভোটে দেখো, সেই জায়গায় যাওয়ার সময় আমার হাতে কোথায়, কারণ আমি এখন ঘুরে বেড়াই, ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস বানাই, প্রচুর ফলোয়ার্স আমার, সেগুলোও দেখতে হয়। তারপর বিদেশে ট্যুর করি, এসব করেই কাটছে। তো থ্যাঙ্কস ফর দিদি পলিটিক্স। এটা যদি না থাকতো দিদি, আজকে সত্যি হয়তো নায়িকা হয়েও আমাকে রাস্তায় ফল বিক্রি করতে হতো, নাহলে হয়তো না খেয়ে অনাহারে দিন কাটাতে হতো। তো দিদি আজকে বললে বিশ্বাস করবে না, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, সব কিছু আমার আছে, যা হয়তো একটা পরিশ্রম করা কোটিপতি লোকেরও নাই দিদি। তো এইভাবে যে রাজনীতি এরকম জায়গা দেবে আমি কখনো ভাবতে পারিনি। তাই যদি কখনো করি দিদি, রাজনীতিই করবো, সারা জীবন রাজনীতিতেই থেকে যাব। নমস্কার দিদি। দিদি আমার নাম অকন্যা ব্যানার্জি। আমি বর্ধমান শহরে এক বস্তি এলাকায় থাকি। আমি সেই বস্তি এলাকা থেকে আসছি আজকে আমি আমার দুঃখের কাহিনী শোনাবো বলে। দিদি সে আর কি বলবো দিদি, আমরা শহরের একটা ছোট্ট বস্তিতে থাকতাম। প্রচণ্ড কষ্ট, কখনো খাবার জুটতো দিদি, কখনো খাবার জুটতো না। কখনো আমার মা কাঁদতো, কখনো আমার বাবা কাঁদতো, কখনো আমি কাঁদতাম। দিদি বিশ্বাস করবেন না, আমরা তিনজন যখন অভাবের জ্বালায় কাঁদতে বসতাম না, তখন আমাদের অনেক বস্তি সেই চোখের জলে ভেসে যেত। তো তারপর তারা একদিন আন্দোলন করলো, আন্দোলন করার পরে আমাদের কান্নাটাই বন্ধ করে দিল। দিদি এখন আমরা শুধু কষ্ট নিয়ে বেঁচে আছি, তাই চোখের জলও আজ ফেলতে পারি না। বিশ্বাস করবে না দিদি, বাবা বলেছিল যে তোকে লেখাপড়া করে মানুষ হতে হবে। দিদি আমি জোনাকি পোকা ধরে
রাতের বেলা পড়াশোনা করতাম, আর আমার বাবা দিদি সামান্য মাথায় ঘুরে ঘুরে সবজির ব্যবসা করতো। বাবার কষ্ট দেখে খুব কষ্ট হতো, কিন্তু দিদি একটা কথা, বাবা খুব ভালো কথা বলতে পারতো। ওই পটলা নেতাদের বাড়ি বাবা রোজ সবজি দিতে যেত। তাই সেই সময়তে দিদি কি আর বলবো, ভোটে তো কেউ প্রার্থী হতে চাইছিল না, কারণ রাজনীতির অবস্থা পুরো ডামাডাল চলছে। তো পটলা নেতা একদিন দিদি আমার বাবাকে বললো, তুই নেতা হবি? বাবা তো অবাক হয়ে গেছে, মানে রাজনীতিতে দাঁড়াবি? তো আমরা সেই কথাটা শুনে বাবাকে বললাম, হ্যাঁ তুমি দাঁড়াও, তুমি তো কথা বলতে পারো। তো দিদি তারপরে বাবা হঠাৎ করে রাজনীতিতে দাঁড়িয়ে গেল। এবং দাঁড়ানোর পর বিশ্বাস করুন, বাবা প্রতিটা মঞ্চে এত মিথ্যের প্রতিশ্রুতি বন্যা বই দিত দিদি, বিশ্বাস করবে না। বাবার এই ঢপবাজি কথাতে সবাই বাবাকে ভোট দিয়ে জিতিয়ে দিল। ব্যাস, সেখানেই বাবার ভাগ্যের চাকাটা ঘুরে গেল। ব্যাস, তারপর দিদি কি আর বলবো। হ্যাঁ দিদি, আরও একটা কথা যেটা সত্যি মানে আমার বলতে বুকটা ফেটে যাচ্ছে। দিদি অধিকাংশ দিন ঝড়েতে আমাদের বাড়ির ছাদটা, মানে ওই তিরপলের চাল ছিল, তো চালটা পুরো উড়ে যেত। তো আমরা কি করব, সেই ঝড় বৃষ্টির দিনে আমরা রাস্তায় শুয়ে থাকতাম। তারপর দিদি বাবা যেই ভোটে জিতলো, ব্যাস অমনি আমাদের একটা 3 তলা বাড়ি হয়ে গেল। কি করে? ওই যে দিদি ব্ল্যাক মানি জমা করে করে লোককে ধাপ্পা দিয়ে দিয়ে। তারপর দিদি যেই 3 তলা বাড়ি হয়ে গেল, ওখান থেকে মাধ্যমিকটা পাশ করলাম কোনো রকমে। তারপর দিদি বাবার কোটাতে আমি একটা স্কুলের চাকরিও পেয়ে গেলাম। দিদি এখন আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি করি। এখন দিদি আমাদের বর্ধমানের বুকে 4খানা বাড়ি, 4খানা দামি দামি গাড়ি, আর প্রচুর জায়গা কেনা আছে দিদি। মানে আমাদের এত জায়গা, এত জমি, এত টাকা দিদি, বিশ্বাস করবে না যে সেগুলো আমরা কোনো হিসেব রাখতে পারি না। দিদি আজকে যে আমরা কি সুখে আছি আপনাকে বলে বোঝাতে পারবো না। রাজনীতি যে আমাদের কি দিয়েছে দিদি, আপনাকে সেটাও আমি বলে বোঝাতে পারবো না প্র্যাকটিক্যাল না দেখালে। জানেন দিদি একটা কথা বলি, আপনারা তো ঘর মোচার জন্য ন্যাকড়া ব্যবহার করেন, আমাদের এত ব্ল্যাক মানি দিদি, আমরা ঘর মোচার জন্য ব্যবহার করি, মানে টাকা দিয়ে ঘর মুছি। কি করবো বলুন অত টাকা? সত্যি থ্যাঙ্কস ফর পলিটিক্স দিদি, এটা না থাকলে আমরা আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না। তাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, তাদের বাড়ির লোককে বা তাদের বাবাকে, যাদের বাড়িতে অভাব আছে, যারা খেতে পায় না, তারা অবশ্যই পলিটিক্সে জয়েন করো। দেখবে তোমার জীবনও বদলে যাবে আর তোমার অভাব বদলে যাবে। এই মেসেজ দেওয়ার জন্যই দিদি আমার দিদি নাম্বার 1-এ আসা।